দৌড়ে উপরে আসলেন। উপরে এসে মেয়ের রুমে ঢুকেই তামিমের এমন অবস্থা দেখে দৌড়ে মেয়েকে গিয়ে আটকালেন। মামুনি, এটা কি করছো তুমি? ওর এই অবস্থা কে করেছে? এতদিন ধরে এখানে জোর করে আটকে রেখেছি, তা ওকে তো তুমি ভালোবাসো, তাহলে ওর এমন অবস্থা করলে কেন? এরপর বাবাকে সব ঘটনা খুলে বলল মিম। বিয়েটাও জোর করেই করব? কিছুই করিসনি, আমি তোকে ভালোবাসি তাই এমন কর। কেঁদে কেঁদে বলল কথাগুলো। মামুনি, এইভাবে জোর করে কারোর ভালোবাসা আদায় করা যায় না। তুমি সবসময় ওর সাথে ভালো ব্যবহার করো, দেখবে ও একসময় এমনিতেই তোমায় ভালোবাসতে শুরু করেছে। শুধু তোমায় পেলেই হবে। ওই কই যাও কেন? আচ্ছা, আমি ডাক্তার ডাকছি, তুমি ওর কাছে থাকো। কথাটা বলেই মালিক চৌধুরী রুম থেকে বের হয়ে আসলেন। আপনারা হয়তো ভাবছেন মিমের বাবা মিমের এমন কাজে কেন ওকে উৎসাহ দিচ্ছেন, তাই না? আপনারা তো জানেনই মিম ওনার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে মাকে হারিয়ে মেয়েটা মাহারা হয়ে গেছে, তাই ছোট থেকে আজ পর্যন্ত মেয়ের কোনো চাওয়াই বাকি রাখেননি। তাই মিম যখন তার বাবাকে তামিমের কথা বলে তখন তিনি মেয়েকে আরও সাপোর্ট দেন। তা যা ইচ্ছা তাই করতে বলেছিলেন মিমকে। এদিকে মিমের বাবা ফোন করার 10 মিনিট পরেই ওনার একটা পরিচিত ডাক্তার এসে হাজির হলেন। তারপর উনি ডাক্তারকে সাথে নিয়ে মেয়ের রুমে চলে আসলেন। ডাক্তার এসে তামিমের এই অবস্থা দেখে তো অবাক। ও মাই গড, ছেলেটার হাত এমন অবস্থা কে করলো? এইসব আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো। এখন আপনি ওর হাতের রক্ত পড়াটা বন্ধ করুন প্লিজ। এরপর উনি এসে তামিমের হাতের রক্ত পরিষ্কার করে হাত ব্যান্ডেজ করে দিলেন। হাত ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর মিমের বাবা মিমকে ভালো করে বুঝালেন যাতে এই ধরনের কাজ আর কখনো না করে। এরপর মিমের বাবাও রুম থেকে চলে গেলেন, শুধু মিম তামিমের পাশে বসে রইল। এদিকে আমার জ্ঞান ফিরলে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি মিম আপু আমার বুকের উপর শুয়ে আছেন। এটা দেখে আমি একটু নড়ে চড়ে উঠলাম। আমার নড়াচড়াতে মিম আপু উঠে পড়লেন আর দেখলেন আমার জ্ঞান ফিরেছে। একটু তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি নিশ্চুপ। অনেক কষ্ট হয়েছে নামতে, তাই না? কি হলো, পানি লাগবে নাকি? কেন? চুপ, একটা কথা বলবি না আর। তোর অনেক সাহস বেড়ে গেছে না? আমার চোখ ফাঁকি দিয়ে আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমায় একটু একা থাকতে দেন। পালিয়ে যাবি আর আমি টেরই পাবো না, তাই না? আপনি তো কোনো ভুল কাজ করেননি, সে আপনাকে মাফ করব। ভেতরে চল একবার, শুধু বিয়েটা হোক তারপর বুঝাবো মজা। আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ওকে আমার মনের আমি নিশ্চুপ। কথাও জানাই, কিন্তু ও আমায় ফিরিয়ে দেয়, একটুও ভালোবাসে না। তাই এখানে ওকে ধরে নিয়ে এসেছিলাম। আচ্ছা, দিলাম মাফ করে। এখন আমায় একটু একা থাকতে দেন প্লিজ। আমি জানি এটা না বলে আর ছাড়বে না। আমি আপনার ছেলেকে সত্যিই ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো গালে কিস করে বলল। এটা কি হলো? না। আমি ওকে বিয়ে করতে চাই। তামিম শুধু আমার, ওকে। কথাটা বলে উনি চলে গেলেন। আমায় আর কিছুই বলতে দিলেন না। হাতে এখন একটু ব্যথা করছে, করবে নাই বা কেন? যেভাবে ব্লেড দিয়ে টান দিয়েছে। জানি না আর কতদিন এখানে থাকতে হবে, কিন্তু এটা জানি এইখানে যতদিন থাকবো ততদিন কষ্টেই থাকতে হবে। বিছানায় শুয়ে শুয়ে এইরকম নানান কথাই ভাবছিলাম। তখনই মেয়ে বাপু হাতে একটা খাবার প্লেট নিয়ে হাজির হলেন। রুমে
আর কোনো পথ না দেখে পুলিশের কাছে গিয়ে ওনার ছেলের কিডন্যাপ হওয়ার ফাইল লেখান। এই কয়েকদিনে পুলিশেরা তামিমকে শহরের সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু কোথাও পায়নি। পাবে কি করে? মিম তামিমকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত মানুষের বসবাসী নেই। শহরের কোনার একটা নির্জন জায়গায় তামিমকে এনে লুকিয়ে রেখেছে মিম। এদিকে আজ শুভর ফোনে অচেনা নাম্বার থেকে তামিমের ফোন পেয়ে শুভ অনেকটা অবাক হয়ে গেল। সাথে সাথে তামিমকে কয়েকটা প্রশ্ন করে বসে শুভ, কিন্তু তামিম কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। শুভ আর উপায় না পেয়ে ঘটনাটা তামিমের পরিবারকে জানায়। তার আগে তাদের সব বন্ধুদেরও তামিমের ঘটনাটা জানিয়ে দিল সে। শুভর মুখ থেকে ছেলের কথা শুনে তামিমের মায়ের চোখে জল চলে আসলো। কোথায় আছে আমার ছেলে? কেমন আছে? কোন অবস্থায় আছে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলেন শুভকে, কিন্তু শুভ ওনার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারেনি। কিভাবে দেবে? সে নিজেই যে জানে না তামিম কোথায় আছে। মায়ের মন কি জিনিস তা হয়তো আমরা অনেকেই জানি না। ছেলের জন্য মায়ের মনে যে কতটুকু ভালোবাসা আছে আমরা সেটাও জানি না। মা নিজে না খেয়েও মরে যেতে পারবে, কিন্তু ছেলের মুখে খাবার তুলে না দিলে থাকতে পারবে না। মা এমন একটা জিনিস যেটা হারালে আর 7 জন্মেও খুঁজে পাওয়া যাবে না। মায়ের কথা লিখতে গেলে সারা জীবনেও শেষ হবে না। যাই হোক, এখন গল্পে আসি। এদিকে তামিমের মা শুভকে শুধু একটা প্রশ্নই করছে, আমার ছেলে কোথায়? কিন্তু শুভ ওর ব্যাপারে কিছুই বলতে পারছে না। অবশেষে তামিমের বাবা পুলিশকে ফোন করে তাদের বাসায় আসতে বললেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তামিমদের বাসায় হাজির হলো। তারপর উনি শুভর মুখ থেকে শোনা তামিমের ঘটনাটা পুলিশকে জানালেন। এরপর পুলিশ শুভর মোবাইল থেকে ওই নাম্বারটা নিয়ে নিল যে নাম্বার দিয়ে তামিম শুভর কাছে ফোন করেছিল। এখন পুলিশ ওই নাম্বার থেকে কিডন্যাপারদের খুঁজে বের করবে। ইতিমধ্যে তারা কাজেও লেগে পড়েছে, দেখা যাক কি হয়। এদিকে মিম প্লেট রেখে রুমে এসে দেখে তামিম ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মিম আর ওকে না জাগিয়ে ওর কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে রুমের দরজা লাগিয়ে অন্য রুমে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মিম আপু আমার পাশে বসে আছেন, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর একদিনে আমার দিকে তাকিয়ে আছেন। এদিকে আমার যে ঘুম ভেঙে গেছে সেটা উনি টেরে পেলেন না, তাই আমি একটু নড়ে চড়ে উঠলাম। মানে? কিন্তু আপনার কথার মানেটা বুঝলাম না। না, আর ঘুমাতে ইচ্ছে করছে না। আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিম আপু নাস্তার প্লেট হাতে নিয়ে বিছানায় বসে আছেন। এরপর দুজন একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হলে মিম আপু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। এইভাবে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন। এই কয়েকদিনে মিম আপু আমার অনেক খেয়াল রেখেছেন, কখনো আমার উপর রাগ দেখাননি। হাতও অনেকটা ভালো হয়ে গেছে এই কয়েকদিনে। তো আজ বিকেলবেলা একা রুমে একা বসে আছি, এমন সময় মিম আপু রুমে আসলেন। এসে আমাকে বললেন রেডি হতে। রেডি হবো মানে? আমরা কোথায় যাব? আরে যাবোটা কোথায় সেটা তো বলবেন। না আম্মু, আপনাদের যা ভালো। আর কথা না বাড়ি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিম আপু বিছানায় বসে আছেন। যা ভালো মনে হয় তাই করেন। না মানে কাপড় সিস করতে হবে তো, আপনি একটু বাইরে যান। আচ্ছা আম্মু, তাহলে আমি এখন তামিমের সাথে আমার লজ্জা করে, আপনি বাইরে যান, নাহলে আমি রেডি হব না। একটু দেখা করে আসি। আচ্ছা, একটু বাইরে যাও তো, তামিমের সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো বলেই উনি রুম থেকে চলে গেলেন। আমি ওনার কথা মতো আলমারি থেকে পাঞ্জাবিটা বের করে পরে নিলাম, নাহলে যদি পরে আবার রাগারাগি করে। পাঞ্জাবির সাথে একটা প্যান্ট পরে রেডি হয়ে বিছানায় বসে আছি, কিন্তু মিম আপুর সাড়া পাচ্ছি না। অনেকক্ষণ ধরে বসে থাকার পর হঠাৎ পাশের রুম থেকে মিম আপুর ডাক আসলো। মানে আমার নাম ধরে ডাকছে, মনে হয় কোনো কাজ আছে। যাই গিয়ে দেখি কিসের জন্য ডাকছেন। এরপর বিছানা থেকে উঠে পাশের রুমে চলে এলাম। এসে বাইরে থেকে দরজায় একটা টোকা দিলাম। বলেছিলাম না তোমায় আমি বিয়ে করে ছাড়বো। ভেতর থেকে কে যেন বললো কথাটা। আমিও দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখি মিম আপু একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আমায় ডেকেছেন? আর তুমি কি যেন বলেছিলে বিয়েতে দুই পক্ষের মত থাকা উচিত, তাই না? এখন তো তোমার মা বাবা মানে আমার তো শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমি এসব পারবো না। তুমি বিয়ে না করে যাবা কই? সেটা সময় হলেই দেখা যাবে। আর কথা না বাড়িয়ে ওনার কাছে গিয়ে শাড়ির কুচিটা ধরে রাখলাম। কিছুক্ষণ পর ওনার শাড়ি পরা শেষ হলে আমায় বললেন, আচ্ছা এখন আমায় একটা দাও তো।
মানে? বুঝো না তাই না? আচ্ছা আসো, আমি দিয়ে দিচ্ছি। আমি এটা পারবো না, আপনি করেন। আজ আর বেশি করলাম না, বিয়ের প্লিজ, আমি এটা পারবো না, আমার লজ্জা করছে, আপনি করেন। এই না দিচ্ছি, রাখছেন কেন? এরপর এক প্রকার বাধ্য হয়ে ওনার কোমরে শাড়ির কুচিটা গুঁজে দিলাম। ওনার কোমরে হাত দেওয়ার সময় ওনার সমস্ত শরীরটা কেঁপে উঠল। সাথে সাথে উনি আমার ঝাপটে ধরলেন। হয়ে গেছে, এখন ছাড়ুন। ছেড়ে দিয়ে একটু দূরেই চলে গেলেন। ওনার মুখে পুরো লজ্জার ছাপ দেখা যাচ্ছে। একে তো নিজেই কুচি কুচি দিতে বলে, আবার নিজেই লজ্জা পায়। বুঝছি না এই মেয়ের মনে কি চলছে। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবেন? আচ্ছা শোনো, যেটা বলার জন্য এখানে এরপর উনি আমার হাত ধরে নিচে নিয়ে আসলেন। এসে আমায় একটা গাড়িতে উঠিয়ে উনি নিজেও উঠে বসলেন। আমরা কোথায় যাচ্ছি? আসলাম। আগামী বুধবার আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। হুম। আর কথা বললাম না, চুপ করে বসে রইলাম। এদিকে মিমাপু বসে বসে গাড়ি ড্রাইভ করছেন। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা মার্কেটের সামনে। তো বিয়েতে যাদের দাওয়াত দেওয়ার দিয়ে দাও। কথা না বলে নেমে পড়লাম। উনিও একটু পর গাড়ি থেকে নেমে পড়লেন। এরপর আমায় নিয়ে মার্কেটের ভিতরে চলে আসলেন। এসে প্রথমে একটা কাপড়ের দোকানে ঢুকলেন। এরপর আমার সাইজের কিছু শার্ট প্যান্ট পছন্দ করে দোকানদারকে সব প্যাক করে দিতে বললেন। প্যাক করা হয়ে গেলে কাপড়ের টাকা দিয়ে দোকান থেকে বের হয়ে আসলাম। এরপর আরেকটা দোকানে গিয়ে নিয়ে আসলেন আমায়। আমায় যেখানে শুধু শাড়ি আর শাড়ি। এসে আমায় কয়েকটা শাড়ি পছন্দ করে দিতে বললেন। প্রথমে না করলেও পরে ওনার রাগী ফেস দেখে পছন্দ করে দিতেই হলো। কাছে এসে গাড়ি থেকে নেমে আমার হাত ধরে সোজা উপরে নিয়ে আসলেন। উপরে এসে রুমে ঢুকে ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে মারলেন। এরপর রুমে দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। উপরে এসে রুমে ঢুকে ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে মারলেন। এরপর রুমের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। আল্লাহ, আজ আমি শেষ, আমারে কেউ বাঁচাও। তোকে যে ওই দিন এত কঠিন শাস্তি দিলাম, সেটাই তোর পেট ভরেনি নাকি আরো লাগবে? আমি তো শুধু একটু আমার ব্যাপারে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। ও তাই? আর তুমি আমায় এই কথা বলে পালিয়ে যাবা আর আমি বুঝতেই পারবো না, তাই না? না না না, আমি পালাতে যাব কেন? আমি ভালো করে জানি তুই আমার কাছ থেকে পালানোর জন্য নানান প্ল্যান করছিস, কিন্তু সেটা গেলেন।
কি মেরে ভাই, কমরিয়ে রক্ত বের করে দিয়েছে, আর এটা কি একটু কামড় বলছে? আমি জানি আমার একটা লুজু পাঠক লুকিয়ে লুকিয়ে আমাদের সব দেখেছে, তাই আপনাকে আগেই সতর্ক করে দিচ্ছি, মিম আসার আগে এইখান থেকে চলে যান, নাহলে এসে যদি আপনাকে এখানে দেখে তাহলে আমার উপর অত্যাচার করা শুরু করে দেবে। একা একা বিছানায় বসে আছি, এমন সময় মিম আপু হাতে একটা বক্স নিয়ে রুমে আসলেন। এসেই আমার সামনে বসে পড়লেন, বক্স খুলে কি যেন বের করতে লাগলেন। দেখি কোথায় কেটেছে, দেখাও তো। থাক, আপনাকে আর কষ্ট করে আমার জন্য কিছু করতে হবে না। ওই বাড়তি কথা বলিস কেন? দেখাতে বলছি দেখা, না হলে আবার আগের মতো কামড় দিব। না না, এই যে এইখানে কেটেছে, কাটা জায়গা দেখিয়ে দিলাম, না হলে বলা যায় না যদি আগের মতো আবার কামড় মেরে বসে। এরপর উনি তুলে নিয়ে রক্ত মুছে কি একটা ঔষধ লাগিয়ে দিলেন। বেশ ভালোই লাগছে এখন। হয়ে গেছে, এখন ব্যথা কমেছে? হুম। আচ্ছা তুমি থাকো, আমি বক্সটা রেখে আসি। বলেই রুম থেকে চলে গেলেন। কিছুক্ষণ একা একা বসে থাকার পর উনি আবার রুমে আসলেন। এসে বিছানায় বসে থাকা ব্যাগগুলো উঠিয়ে আমার কাছে এসে বসলেন। এই নাও, এগুলো তোমার জন্য। এইসব আপনাকে কে আনতে বলেছে? আমি আপনার জিনিস নিতে পারবো না। কেউ বলেনি, আমি নিচ থেকে এনেছি, এখন চুপচাপ এগুলো নাও। বললাম তো আমি আপনার জিনিস নিতে পারবো না, আপনার জিনিস আপনার কাছেই রাখেন। ওই তোকে ভালো করে বলছি বলে লাই পাচ্ছিস তাই না? চুপচাপ এগুলো নে, না হলে মেরে লাশ বানিয়ে দিব। এমনিতে তো এখানে লাশ বানিয়ে রেখেছেন, মনে মনে বললাম। ওই কি বললি, আবার বল। না না, আমি কখন কি বললাম? বললাম ব্যাগগুলো দিন, আমি নিচ্ছি। কি মেরে ভাই, মনে মনে কিছু বললেও বুঝে নেয়। এই তো ভালো ছেলে, এই নাও। এইভাবে মিম আপুর রাগ ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল কিছুদিন। এই কয়েকদিনে মিম তামিমের সাথে ভালো ব্যবহারই করেছে, কিন্তু তামিমের কিছুতেই এইখানে মন বসছে না। মায়ের কথা মনে হলেই ওর মাঝে মাঝে কান্না পায়, কিন্তু কিছুই করার নেই। একদিন সকালে রুমে বসে আছি, এমন সময় মিম আপু রুমে আসলেন। এসে আমার কাছে বসে পড়লেন। শোন, আজকে আমরা দুজন বিয়ে করব। স্বাভাবিকভাবে বললেন। কি কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? আর এই কয়দিন ধরে আমার খুব ভয় করছে, মনে হয় কোনো একদিন তোমায় হারিয়ে ফেলতে পারি, তাই আমি আব্বুকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলেছি।